ইরান ইসরায়েল সংঘাতে দুই দেশের বেসামরিক মানুষজনের প্রাণহানি বাড়ছে। হামলা থেকে বাঁচাতে রাজধানী তেহরান ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান ছাড়ার আহ্বানের পর এই প্রবণতা আরও বেড়েছে। অন্যদিকে পাল্টা হামলা শুরু থেকেই দিন রাতের বেশিরভাগ সময় বাংকারে অবস্থান করছেন ইসরায়েলিরা। এএফসি যাচাইকৃত একটি ছবিতে দেখা গেছে উত্তর দিকে তেহরানের একটি মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি এবং বিপরীতে লেনে প্রায় কোনো যানবাহনই নেই। বিবিসি জানিয়েছেন, ট্রাম্পের বার্তার পর মঙ্গলবার তেহরান ছাড়ার প্রবণতা বেড়েছে। সোমবারও কেউ কেউ শহর ছেড়েছেন, যদিও অনেকে শহরে থেকে গেছেন। অনেকে আবার তেহরান ছাড়ার সুযোগও নেই। এক বাসিন্দা বিবিসিকে বলেন, আমার অনেক প্রতিবেশী তেহরান ছেড়ে চলে গেছেন, কিন্তু আমি রয়ে গেছি। যাব কোথায়? আমার পুরো জীবন তেহরানে কেটেছে। তবে সংকটকালে তেহরান ছেড়ে যাওয়া মানুষের জন্য গ্রামাঞ্চলের মানুষ তাদের বাড়ি খুলে দিয়েছেন। কেউ কেউ আবার যাদের গাড়ি নেই, নিজ গাড়িতে করে তাদের দূর দূরান্তে পৌঁছে দিচ্ছেন। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত রাজধানী তেহরান ছাড়ার কোনো নির্দেশনাই দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে এটি শত্রুর মানসিক যুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাপের অংশ। কিছু অনলাইন ব্যবহারকারীও এই বার্তার পেছনে ভুয়া আতঙ্ক ছড়ানোর কথা বলছেন। তারা বলছেন তেহরান নিরাপদ, যদিও শহরে প্রতিদিনই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। এদিকে ইসরায়েলিরা হামলার প্রথম দিনে 13 জুন থেকেই দিনরাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতেই অবস্থান করছেন। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে। মানুষ আতঙ্কে বাংকারে ছুটছেন। এ অবস্থায় দেশটিতে স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের ঠাঁই নেওয়ার পরেও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ইরানের হামলার পর বাংকারের ভেতর আতঙ্ক ও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেয়াল ও ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়েছে। আতঙ্কিত লোকজন সাহায্যের জন্য দিক বিদিক ছুটছেন। ইরানের সশস্ত্র বাহিনী আগে বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিলেন তারা যেন দখলকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে। ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে এমন আশা যেন তারা না করে। ইরানে পর্যন্ত প্রায় 350টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। তারা বলছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে ছিলেন না। তবে ইরান বলছে এখন পর্যন্ত প্রায় 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তেহরান। ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং যারা ইরান ছাড়তে চান তাদের পাসপোর্টের কপি চেয়েছেন তেহরানের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। মঙ্গলবার অর্থাৎ 17 জুন ফেসবুকে এক পোস্টে তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে ওয়ালিদ ইসলাম লিখেন, ইরানে বৈধভাবে যারা অবস্থান করছেন এবং ইরান ছাড়তে আগ্রহী তারা আজ রাতের ভেতরে আপনাদের পাসপোর্টের কপি olid.islam@mofar.government.bd ইমেইলে পাঠিয়ে দিন দয়া করে। কেউ ভেঙে পড়বে না, ইনশাআল্লাহ আপনাদের সেফলি ইরান ছাড়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও লেখেন, অবৈধ যারা আছেন তাদের যার যার কাছে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড অথবা সুরক্ষা সেবা বিভাগে অথবা নিজ উপজেলার ইউএনওর চিঠি কাছে তার কাছে দয়া করে olidjob@gmail.com এগুলো প্রেরণ করুন। কথা দিচ্ছি সেফলি আমরা ইরান ছাড়ব ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে অধ্যাদেশ 2025 জারি করেছেন সরকার। 17 জুন অর্থাৎ মঙ্গলবার এই অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে জুলাই গণঅভ্যুত্থানের অংশ না নিয়েও প্রতারণা করলে শাস্তির বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দল, মত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে আপামর জনতা দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ ও বিচারহীনতার ফল পুঞ্জীভূত ক্ষোভ এক দুর্দম গণ আন্দোলন থেকে ক্রমান্বয়ে গণঅভ্যুত্থানে রূপ লাভ করে 5ই আগস্ট। ফ্যাসিবাদী শাসককে জনগণের কাছ থেকে পরাজিত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। গণঅভ্যুত্থানে ব্যাপক সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন এবং দেশব্যাপী সহস্রাধিক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। অগণিত মানুষ আহত হয়েছেন এবং অধিকাংশই আঘাত ও নৃশংসতার বিভীষিকায়
পর্যুতুস্ত এবং তাদের এই আত্মত্যাগকে যথার্থ সম্মান প্রদর্শন অপরিহার্য। এমন ত্যাগের দৃষ্টান্ত জাতি গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে সমুন্নত রাখা কর্তব্য। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথোপযোগী স্বীকৃতি, সম্মান, কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ সাধন ও পুনর্বাসনের উদ্দেশ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়। সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে আশু ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে। সংবিধানের ৯৩-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। এতে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের দেওয়ার সুযোগ সুবিধা নিলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা বা নেওয়া আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়। অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ১৭ জুন অর্থাৎ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের ২য় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। প্রেস সচিব বলেন, ঐক্যমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্য দিবসে ২য় দফা আলোচনা সমাপ্ত হবে আশা করি। তিনি বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে। ২য় দফায় আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন। সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের উত্তরে তিনি বলেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গেই সমান আচরণ করছেন।